আজকের ক্লাসের টপিক হচ্ছে কমন চেস্ট এক্সরে। এটা মোটামুটি আমরা যেই ডিসিপ্লিনেই আমাদের ক্যারিয়ার করি না কেন আমাদের এক্সরে পড়তে পারতে হবে, ডায়াগনোসিস করতে পারতে হবে। এক্সরে, যারা আমরা মেডিসিনে ক্যারিয়ার করব আমরা জানি এটা একটা হিউজ পড়াশোনা। এক্সরে না শিখে কেউ এমবিবিএস পাশ করতে পারে না। আমাদের প্রত্যেকেরই এমবিবিএস এর একটা বোর্ড এক্সরে দিয়ে পাশ হয়। সো এই এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে এক্সরেটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমি গাইনিতে যাই বা সার্জারিতে যাই, অথবা মানে মেডিসিনে না যাই, তারপরেও আমার একটা এক্সরে পড়তে পারতে হবে। অ্যাটলিস্ট একটা নর্মাল এক্সরে অ্যান্ড একটা অ্যাবনর্মাল এক্সরের মধ্যে পার্থক্য বুঝতে হবে। না হলে আমি তো কোনো রেসপিরেটরি মেডিসিন বা মেডিসিনের কোনো ডক্টরের কাছে আমি রেফারও করতে পারবো না ওই এক্সরেটা দিয়ে। সো আমাদের আজকের ক্লাসটা একদম জিপি প্র্যাকটিসের জন্য কমন যে এক্সরে গুলো লাগে ওগুলো থাকবে। সাথে আমি একটু অ্যাডভান্স লেভেল কিছু এনেছি, অ্যাডভান্স লেভেলের কিছু এক্সরে। এটা কেউ কেউ যদি আমরা নিতে না পারি আমরা ওটা স্কিপ করব। আহ, মানে ওটা যখন আমরা পিডিএফ আকারে দেখব অথবা হচ্ছে ক্লাসটা শুনবো তখন ওই কঠিন এক্সরে গুলো আমরা স্কিপ করব। আমি জাস্ট এনেছি যে কেউ যদি মেডিসিনে ইন্টারেস্টেড থাকে, পরবর্তীতে তার হচ্ছে এমআরসিপি বা এফসিপিএস এর যে কোনো পরীক্ষায় এই এক্সরে গুলো আসে। তো আমি একটু কঠিন কিছুও রেখেছি। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে আমরা একটা এক্সরেতে কি কি খেয়াল করব, কিভাবে কিভাবে খেয়াল করব। এটা আমরা জানি যে আমরা যে কোনো ভাবে যেতে পারি। আমরা হচ্ছে ফ্রম সেন্টার টু পেরিফেরি যেতে পারি, আবার পেরিফেরি টু সেন্ট্রাল আসতে পারি, অথবা আমরা হচ্ছে ABCD ই এভাবে মনে রাখতে পারি। ABCD এটা হচ্ছে একটা কমন নিমোনিক। আমরা এটা গুগল অথবা ফেসবুক যে কোনো জায়গায় হয়তো অনেকেই দেখেছি। এ দিয়ে হচ্ছে এয়ারওয়ে, মানে আমি ট্রাকিয়া চেক করব। বি দিয়ে হচ্ছে বোন, অ্যান্ড হচ্ছে বোন মিনস হচ্ছে রিব গুলা আর কি, বনিলেশন, বোনে কোনো ফ্র্যাকচার, রিবে কোনো ফ্র্যাকচার আছে কিনা সেটা খেয়াল করব। সি দিয়ে হচ্ছে আমি সার্কুলেশন, মানে হচ্ছে সার্কুলেশন বা কার্ডিয়াক মানে হার্টটা খেয়াল করব। ডি দিয়ে আমি হচ্ছে ডিস্টাল কিছু জিনিস খেয়াল করব, মানে হচ্ছে মেইনলি লাং ফিলটা খেয়াল করব। আর ই দিয়ে হচ্ছে আমাদের ইরো ইরোশন না মনে রাখে আমি মনে রাখি যে হচ্ছে আদার্স। ই দিয়ে আদার্স মানে আদার্স যা যা থাকে, যে আদার কোনো মার্জিনে কোনো সমস্যা আছে কিনা বা আদার কোনো স্ট্রাকচারে সমস্যা আছে কিনা। এভাবে যদি আমি মনে না রাখতে চাই কোনো সমস্যা নেই, আমরা সেন্ট্রাল টু পেরিফেরি যাব। যেমন হচ্ছে আমার কাটসেটটা যদি দেখা যায়, এটা হচ্ছে ট্রাকিয়া। সেন্ট্রাল টু টু পেরিফেরি এক্সট্রাটাকে কিভাবে দেখবো? আমি প্রথমে আমি ট্রাকিয়াটা দেখবো। ট্রাকিয়াটা কি সেন্ট্রালি প্লেসড নাকি ট্রাকিয়াটা কোনো একটা দিকে ডেভিয়েটেড? ট্রাকিয়া কি রাইটে ডেভিয়েটেড নাকি লেফটে ডেভিয়েটেড, এটা আমরা দেখবো। ট্রাকিয়া কিন্তু আমাদের অনেক ইনফরমেশন ক্যারি করে। ট্রাকিয়া যদি আমাদের সেম সাইডে পুল হয়, তাহলে ওই সেম সাইডে আমাদের হইতে পারে কলাপস অথবা ফাইব্রোসিস। আর ট্রাকিয়া যদি পুশ হয়, তাহলে যেই দিকে পুশ হবে তার অপোজিট দিকের প্লুরাল এফিউশন অথবা নিউমোথোরাক্স। এটা আমরা যখন পড়বো তখন আস্তে আস্তে হচ্ছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে আমার। তাহলে আমাদের দেখতে হবে যে ট্রাকিয়াটা সেন্ট্রালে কিনা নাকি হচ্ছে কোনো এক সাইডে ডেভিয়েটেড। আচ্ছা, তাহলে ট্রাকিয়া রিলেটেড আমি তিনটা কথা বলেছি: ট্রাকিয়া সেন্ট্রালি কিনা, পুল কিনা, পুশ কিনা। পুল যদি হয় তাহলে আমরা ভাববো সেম সাইডে পুল কিনা। যদি সেম সাইডে পুল হয় ওই সাইডের ফাইব্রোসিস আর কলাপস। আর পুশ যদি যেই সাইডে পুশ হবে তার অপোজিট সাইডে নিউমোথোরাক্স আর প্লুরাল ইফিউশন। তাহলে ট্রাকিয়া নিয়ে তিনটা কথা শেষ। আচ্ছা, এরপরে চলে আসি, এটা হচ্ছে ক্যারিনা। ক্যারিনা রিলেটেড এটা হচ্ছে ক্যারিনার অ্যাঙ্গেল আর কি। এই ক্যারিনার অ্যাঙ্গেলটা ওয়াইড হয়ে যায় পালমোনারি হাইপার টেনশনে। কোনাস ফুল হয়ে গেলে তখন ওয়াইড ক্যারিনাল অ্যাঙ্গেল পাই। এটা আপাতত লাগবে না, জাস্ট ক্যারিনা, এটা চিনি আমি। এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখেন আপনারা, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চটা অনেক সময় বড় হয়ে যায় ওল্ড এজে, বিশেষ করে ওইটাকে অ্যাওর্টিক নাকেল বলে। ওইটা অনেক সময় মানে নর্মালি ওল্ড এজে থাকে, ওইটা দেখে অনেকে আমরা লিমফ্যাডিনোপ্যাথি ভাবি। তো অ্যাওর্টিক আর্চটা এখানে থাকে, এটা একটু খেয়াল করব। তারপরে এই যে এগুলা হচ্ছে পালমোনারি আর্টারি, এই জায়গাটা হচ্ছে
পালমোনারি কোনাস, পালমোনারি হাইপারটেনশনে এই জায়গাটা ফুল হয়ে যায়, যে এওটো পালমোনারি উইন্ডো, পালমোনারি আর্টারি এইগুলা। আচ্ছা, তারপরে এই যে আমার ট্রাকিয়া গেল, ট্রাকিয়ার পরে তো আমরা জানি দুইটা ব্রঙ্কাস। আচ্ছা, এরপরে আমরা লেফট ব্রঙ্কাস, লেফট হাইলাম, হাইলামের জায়গাটা একটু চিনতে হবে, কারণ আমরা জানি হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি আমরা দেখি কিসে দেখি, বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে হচ্ছে সার্কয়েডোসিসে, ইউনিল্যাটারাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে হচ্ছে টিবিতে। তাইলে একটা জিনিস একটু খেয়াল করেন, যেই জায়গাটায় ব্রঙ্কাসটা নেমে গেছে তারপরে কিন্তু হাইলাম, এটা লেফট হাইলাম, এটা রাইট হাইলাম। তাহলে হাইলামটা কিন্তু অ্যাওর্টিক আর্চ থেকে অনেকটুক নিচে। তো এই এই স্লাইডটা থেকে এটা একটা ইনফরমেশন, হাইলামটা কোন জায়গাটা। আচ্ছা, তারপরে সিরিয়ালি চলে আসে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম হাইলামের পরেই। তারপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা তো আমরা সবাই জানি, ডায়াফ্রাম, হেমি ডায়াফ্রাম। এইদিকে আমাদের রাইট হেমি ডায়াফ্রাম। এই সাইডে কি আছে, রাইট হাইলামের পরে রাইট অ্যাট্রিয়াম। ইউজুয়ালি রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে যদি বড় না হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি না হয়, তাহলে নর্মাল এক্সরেতে দেখা যায় না। আচ্ছা, এটা এই পুরাটা তো আমাদের লাং ফিল্ড গেল। এখন আমরা ছোটবেলার পড়াশোনাতে একটু আসি। এটা আমাদের এই যে এই জায়গাটা দেখেন, এই যে একটা অ্যাঙ্গেল না, একটা কোণ না, এটা হচ্ছে রাইট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই যে একটা অ্যাঙ্গেল না, এই যে একটা অ্যাঙ্গেল হয়েছে, এই যে এটা, এটা আর এটা মিলে, হার্টের বর্ডার আর ডায়াফ্রামটা মিলে এটা একটা অ্যাঙ্গেল হয়েছে না, এটা আমার কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে এই যে কার্ডিও, আর এটা হচ্ছে ডায়াফ্রাম মানে ফ্রেনিক, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে কস্টো মানে রিব, আর এটা ফ্রেনিক মানে ডায়াফ্রাম, কস্টো ফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে এটুক পর্যন্ত আমরা একটা কমন এক্স রে চিনে ফেললাম, কমন নর্মাল এক্স রে। এবং এক্স রেটায় কোন জায়গাটাকে কি বলে এটা আমাদের কেন লাগবে, এটা আমাদের লাগবে যখন আমরা এক্স রে পরীক্ষার সময় পড়বো স্যারের সামনে, তখন লাগবে। এছাড়াও আমি হচ্ছে যখন আমার প্রেসক্রিপশনে একটা এক্স রে করতে দিব, ওই এক্স রেটা তো যদি অ্যাবনর্মাল থাকে, তখন আমি যেটা করি, চেস্ট এক্স রে পিএ ভিউ পাশে লিখে দিই যে আমি কি অ্যাবনর্মালিটি, মানে রিপোর্টটা নিয়ে যখন আসে কি অ্যাবনর্মালিটি পাইছি ওটা লিখে দিই। রেফার করার আগে লিখে দিলে ওই জিনিসটা দেখে যে যার কাছে আমি রেফার করছি তার আমার সম্পর্কে একটা ভালো ইমেজ আসে, যে আচ্ছা শি ইজ এ গুড ক্লিনিশিয়ান, সে এই প্রবলেমটার জন্য আমার কাছে পাঠিয়েছে। যেমন আমি যেহেতু এখন পর্যন্ত মেডিসিনে আছি, মানে কোনো সাব ব্রাঞ্চে যাইনি, তো সেই ক্ষেত্রে আমি যখন কোনো কার্ডিওমেগালি পাই বা হচ্ছে পালমোনারি ইডিমা পাই, অথবা হার্ট রিলেটেড কোনো প্রবলেম পাই, তখন আমি কার্ডিওলজিস্টের কাছে রেফার করি, তখন এক্স রেটার নিচে আমি একটু ফাইন্ডিংটা লিখে দিই। আচ্ছা, সবার প্রথমে আসে অ্যাবনর্মালের মধ্যে কনসোলিডেশন। আমরা আহ, গতদিন তো না, মানে গত ক্লাসে নিউমোনিয়া নিয়ে পড়াশোনা করেছি এবং বলেছি যে নিউমোনিয়ার এক্সট্রাতে কনসোলিডেশন পাওয়া যায়। এই জন্য দেখেন এখানে আমি লিখে দিয়েছি কমন ইন নিউমোনিয়া। এই কনসোলিডেশনে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, এয়ার ব্রঙ্কোগ্রাম না থেকেও কনসোলিডেশন থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি যদি এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে তাহলে ওটা নিউমোনিয়ার কনসোলিডেশন। এছাড়াও কনসোলিডেশন আমরা ইনফেকশন, ইনফার্কশন, ইনফ্ল্যামেশনে পাই। কনসোলিডেশন ইউজুয়ালি একটা হোমোজেনাস অপাসিটি থাকে, নন হোমোজেনাস অপাসিটিও হইতে পারে, অলওয়েজ যে হোমোজেনাস হবে সেটা না। আচ্ছা, এখন আমরা কি জানি হোমোজেনাস আর নন হোমোজেনাস মানে কি? আচ্ছা, এটা একদম বেসিক পড়া। এই যে হার্টের শ্যাডোটা, এটা কিন্তু হোমোজেনাস অপাসিটি। আচ্ছা, আমরা আগে অপাসিটি আর লুসেন্সি বুঝি কিনা, আমি আসলে কত মানে একদম বেসিক থেকে শুরু করব কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালো, ম্যাম তাই না? শুরু করেন, লাংসটা সেটা তো, ভালো হবে বেসিক থেকে শুরু করলে। আচ্ছা আচ্ছা, হার্ট, যে কোনো একটা এক্স রের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে জিনিসটা কালো কিনা, আর একটা জিনিসটা সাদা কিনা। জিনিসটা যদি কালো থাকে সেটাকে বলে হচ্ছে লুসেন্সি, আর যদি সাদা থাকে সেটা বলে হচ্ছে অপাসিটি। ঠিক আছে, এখন এটা হচ্ছে যদি কালো কোনো শ্যাডো দেখেন সেটাকে বলবেন রেডিও লুসেন্ট শ্যাডো, আর যদি সাদা কোনো শ্যাডো দেখেন সেটাকে আপনি বলবেন রেডিও অপেক শ্যাডো। ঠিক আছে, এবার তাহলে রেডিও লুসেন্ট শ্যাডো আর রেডিও অপেক শ্যাডো আমি বলেছি। এবার চলে আসেন যে এটা কি নন হোমোজেনাস অপাসিটি নাকি হোমোজেনাস অপাসিটি। হোমোজেনাস কথাটার মানে কি? একই রকম, হোমোজেনাস মানে একই রকম।
আর নন হোমোজেনাস মানে একই রকম না, কোথাও বেশি কোথাও কম। আচ্ছা, হোমোজেনাস এই যে হার্টের যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হার্টের সাদাটা, এটা একটা হোমোজেনাস অপাসিটি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোমোজেনাস অপাসিটি। কিন্তু এই জায়গাটাই যদি কিছুটা কালো, অল্প অল্প কালো, অল্প অল্প সাদা থাকতো, তাহলে ওটাকে আমি বলতাম নন হোমোজেনাস অপাসিটি। এতটুকু পর্যন্ত বুঝেন, আমরা পরে এক্স রে দেখতে দেখতে ক্লিয়ার হবে। তাহলে আমি আবার আবার রিপিট করি। আমরা রেডিও লুসেন্ট শ্যাডো মানে হচ্ছে কালো, আর রেডিও অপেক শ্যাডো মানে সাদা, আর সাদার মধ্যে আবার অপাসিটির মধ্যে আবার দুইটা, হোমোজেনাস অপাসিটি, নন হোমোজেনাস অপাসিটি। আচ্ছা, আমি আপনাদের সুবিধার জন্য সবগুলো স্লাইডেই এভাবে মার্ক করে এনেছি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা কনসোলিডেশন। কনসোলিডেশন মানে আমি যেটা বুঝিয়েছি, এই যে এখানে দেখেন, এটা একটা কনসোলিডেশন। মিনস হচ্ছে এটা দেখেন, এই যে হোমোজেনাস মানে ভিতরে কিন্তু কালো নাই, একটা হোমোজেনাস সাদা। এই যে একটা এখানে একটা লেশন, হোমোজেনাস লেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কনসোলিডেশন, একটা হোমোজেনাস অপাসিটি। তো এই জিনিসটা লাংসের কোন জায়গাটায় আছে এটা বুঝতে পারতে হয়। আচ্ছা, তো এইখানে যদি দেখেন, এই যে লাইনটা, এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। এই হরাইজন্টাল ফিশারের উপরে যদি থাকে, সেটাকে আমরা বলি আপার লোব কনসোলিডেশন। মানে এই হরাইজন্টাল ফিশার দিয়ে আমরা লাঙের লোবটাকে ভাগ করি। এর উপরের জায়গায় কোনো কনসোলিডেশন থাকলে সেটা হচ্ছে আপার লোব কনসোলিডেশন। সেম ভাবে দেখেন, এর নিচে যদি থাকে, এর নিচে যদি থাকে, তাহলে আপনার কি মনে হইতে পারে যে এটা কি মিডল লোব নাকি এটা লোয়ার লোব, কোন লোবে হইতে পারে? যদি এই যে দেখেন হার্টের বর্ডারটা, এই যে এটা তো আমাদের হার্ট, এই যে এটা তো আমার হার্ট, তাই না? এই হার্টের এই দিকের বর্ডারটা যদি না দেখা যায়, বর্ডার এই দিকেরটা কি দেখা যাচ্ছে? আবার একটু নর্মাল হার্টে চলে আসেন। এই যে দেখেন, এই যে হার্টের বর্ডার কিন্তু দেখা যাচ্ছে। আবার নর্মাল এক্সরেতে আসেন, এই যে হার্টের বর্ডার কিন্তু এই যে আমার লাল কালি দিয়ে দাগ দেয়া হার্টের বর্ডার। এই যে হার্টের বর্ডারটা খেয়াল করেন। এখন এই হার্টের বর্ডারটা যদি কনসোলিডেশনের ক্ষেত্রে না দেখা যায়, সেটা হচ্ছে মিডল লোব। এই যে এটা হচ্ছে মিডল লোব কনসোলিডেশন। দেখেন এই দিকের হার্ট বর্ডারটা দেখা যাচ্ছে না, তখন মিডল লোব। এই কথাটা আমি কেন বলতেছি? এটা হরাইজন্টাল ফিশার। হরাইজন্টাল ফিশারের উপরে যদি কোনো হোমোজেনাস অপাসিটি থাকে, সেটা আপার লোব কনসোলিডেশন। যদি নিচে থাকে, তাহলে মিডলও হইতে পারে, লোয়ারও হইতে পারে। যদি এই হার্টের বর্ডারটা দেখা না যায়, তাহলে মিডল লোব। এবার পরেরটায় চলে আসেন, এই যে দেখেন হার্টের বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার লোব কনসোলিডেশন। আচ্ছা, তাহলে আমরা পরপর তিনটা জিনিস দেখলাম। কনসোলিডেশন, এটা হরাইজন্টাল ফিশারের উপরে আপার লোব, হরাইজন্টাল ফিশারের নিচে কিন্তু হার্টের বর্ডারটা দেখা যাচ্ছে না, তাই মিডল লোব। আর এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে, এই কারণে এটা লোয়ার লোব। এই পড়াটা যাদের কাছে কঠিন লাগছে, তারা শুধু কনসোলিডেশনের এক্সরে চিনেন। এটা নিউমোনিয়া, এটা পেশেন্ট নিউমোনিয়া, আমরা নিউমোনিয়া ট্রিটমেন্ট শিখেছি। নিউমোনিয়ার পেশেন্ট এইভাবে আসে, এক্সরেটা এরকম থাকে। তো এটা দিয়ে আমরা জাস্ট বুঝবো নিউমোনিয়া, কনসোলিডেশন আছে মানে নিউমোনিয়া। আর যারা একটু আপগ্রেড লেভেলে জানতে চান, তারা লোবটা চিনতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসেন মাস বা নোডিউল। আচ্ছা, যে কোনো ম্যাস বা নোডিউলের ক্ষেত্রে আমরা আমাদের বর্ডার দেখতে হয়। এটা আর কনসোলিডেশনের মধ্যে অনেক সময় কনফিউশন লাগে। আচ্ছা, ম্যাস নোডিউল মানে কি? ম্যাস মিন্স হচ্ছে এটা একটা কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আর কনসোলিডেশন মিন্স কি? নিউমোনিয়া অথবা কোনো ইনফেকশন টাইপ কিছু একটা। এখন আমার এক্স রেতে দেখে কনসোলিডেশন আর ম্যাসের মধ্যে কনফিউশন হইতে পারে, তখন আমি বর্ডার দেখব। ইউজুয়ালি এই যে দেখেন, এটার বর্ডারটা খুব সুন্দর। এটা দেখার সাথে সাথে আমার এটা একটা ম্যাসলেশন। এটার বর্ডারটা খুব সুন্দর, মানে সুন্দর মিন্স হচ্ছে ডিফাইন্ড, মানে হচ্ছে বর্ডারটার কোনো এবড়ো থেবড়ো অংশ নেই। এটা দেখে আমার মাথায় আসবে এটা কনসোলিডেশন না, এটা হচ্ছে মেবি মাসলেশন। ঠিক আছে? আচ্ছা, এরপরেও আমি কিভাবে আলাদা করব? আমি আমার থিওরি ক্লাসে পড়িয়েছি, মাসলেশন আর কনসোলিডেশন এক্স রে দেখেও যদি আমার ঝামেলা লাগে, আমি ব্রেথ সাউন্ড শুনবো। কনসোলিডেশনে ব্রেথ সাউন্ডটা ব্রঙ্কিয়াল হবে, মানে জোরে হবে। আর মাসলেশনে ব্রেথ সাউন্ড ডিমিনিশ হবে, মানে স্টেথো দিয়ে ব্রেথ সাউন্ড আস্তে শুনবো, মানে ডিমিনিশ, অপোজিট সাইডের চেয়ে
কমে যাবে। আর কনসোলিডেশনে অপোজিট সাইডের চেয়ে বেড়ে যাবে। তো এক্স রে দেখে যদি আমার, যেহেতু দেখতেছি আমি কনসোলিডেশন মাসলেশন একই রকম, তো আমি এই ফিচারগুলো দেখব। মাসলেশন মিন্স ক্যান্সার, ক্যান্সারের পেশেন্ট কি হবে, শুকায় যাবে, ক্যাকেক্সিয়া নিয়ে আসবে। ক্যান্সারের পেশেন্টের জ্বর থাকবে লো গ্রেড ফিভার, কিন্তু নিউমোনিয়া কনসোলিডেশনের ফিভার থাকবে হাই গ্রেড ফিভার। মাসলেশনের পেশেন্টের আমরা কি দেখব, তার হিমোপটাইসিসের হিস্ট্রি থাকবে, দীর্ঘদিন ধরে স্মোকিং করবে, এরকম হিস্ট্রি নিয়ে আসবে, বয়স্ক লোক থাকবে। তো এইভাবে এক্সরেতে কনফিউশন লাগলেও আমি, আমার কাছে আছে এক্সামিনেশনের ফাইন্ডিং আর আমার এক্সরে। আর মাসলেশনের পেশেন্ট মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টের ক্লাবিং থাকবে হাতে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা মাসলেশন। এই যে দেখেন, যেটা আমি বারবার বলছিলাম যে এই যে মার্জিনটা বোঝা যায় আলাদা করে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ক্ষেত্রে, আচ্ছা, নিউমোথোরাক্স আমরা থিওরিতে পড়িয়েছি যে নিউমোথোরাক্স হচ্ছে একটা এমার্জেন্সি, এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এটা আমাদের ডায়াগনোসিস করতে পারতে হবে। আচ্ছা, আমরা একটু আগে পড়েছি যে লুসেন্সি মানে কি, লুসেন্ট মিন্স কালো। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং যদি একদম না থাকে, ওই জায়গাটা ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলার জন্য লাংসের মধ্যে সাদা সাদা লাইন দেখা যায়। এই যে আবার আমরা নর্মাল এক্সরেতে চলে আসি, এই যে দেখেন, এই যে মাঝে মাঝে সাদা সাদা দেখতে পাচ্ছি না, এই সাদা সাদা হচ্ছে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। মানে হচ্ছে লাংসের মধ্যেও কিছু ব্লাড ভেসেল থাকে, ওইটার জন্য এরকম সাদা সাদা থাকে। আর এই যে কালো কালো অংশটা দেখতে পাচ্ছেন, এই কালো কালো অংশটা হচ্ছে আমাদের লাংসের টিস্যু। নিউমোথোরাক্সে হয় কি, এই সাদা সাদা ব্রঙ্কোভাস্কুলার মার্কিংগুলো অ্যাবসেন্ট হয়ে যায়, মানে থাকে না, পুরো জিনিসটা অনেক কালো দেখা যায়। এই কালোর সাথে আমাদের খুঁজতে হবে কলাপস লাং মার্জিন, মানে লাংটা সিঙ্কেজ হয়ে কলাপস হয়ে আসবে, কলাপস লাং মার্জিন খুঁজতে হবে। এই দুইটা জিনিস যদি আমি একসাথে পাই, তাহলে ওইটা নিউমোথোরাক্স। কোন দুইটা জিনিস? একটা হচ্ছে অ্যাবসেন্ট লাং মার্কিংস, মানে সাদা সাদা জিনিস চলে যাবে, পুরাটা অনেক কালো দেখতে পাবো। আর একটা ভিজিবল প্লুরাল লাইন, মানে কলাপস লাং মার্জিন থাকবে। আচ্ছা, এই এক্সরেটা দেখেন, এই এক্সরেটা কিন্তু একটা নিউমোথোরাক্সের এক্সরে, কিন্তু নিউমোথোরাক্সটা আমি বুঝতে পারতেছি না, কারণ স্মল নিউমোথোরাক্স। এই কারণে নিউমোথোরাক্স বুঝতে হলে আমাদের খুব সাবধানে এক্সরে দিকে তাকাতে হবে এবং আমাদের প্রপার ওয়েতে দেখতে হবে। এবার দেখেন, এবার কি বুঝতে পারতেছেন? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কলাপস লাং মার্জিন। এই যে লাং মার্জিনটা কিন্তু নেমে আসছে। আর এই যে উপরের এই অংশটা, এটা হচ্ছে নিউমোথোরাক্স। এই নিউমোথোরাক্সের এই জায়গাতে দেখেন বেশি কালো। আপনি এই জায়গায় যে এই যে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস গুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা বেশি কালো হয়ে গেছে। এই কারণে এই জায়গাটা হচ্ছে নিউমোথোরাক্স। তাহলে আমি কি বললাম, যে একদম ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস ছাড়া একটা অংশ দেখতে পাবো, আর সাথে একটা কলাপস লাং মার্জিন দেখতে পাবো। এটা যদি দেখতে পাই, তাহলে এটা হচ্ছে নিউমোথোরাক্স। এটা একটা মেডিকেল এমার্জেন্সি। এটা আপনার কাছে কঠিন লাগতে পারে, এটা আপনি নাও খুঁজে পেতে পারেন, কিন্তু এইটা তো আপনি খুঁজে পাবেন। এটাতে একটু দেখেন, এই যে আপনার এই জায়গাটা, এই লাংসের এই পোর্শনটা, এই পোর্শনটাতে এই যে সাদা সাদা ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস আছে, কিন্তু এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাতে কি কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস আছে? নাই কিন্তু। সাথে আমরা এই জায়গায় একটা মার্জিনের মতো দেখতে পাচ্ছি। এবার আমি যদি লেবেল করে দেই, এবার দেখেন তো, এই যে এটা আমাদের চেস্ট ওয়াল, এটা থেকে এই জায়গাটুকু আমার নিউমোথোরাক্স। আর এই যে সাদা, এটা এটা হচ্ছে আমাদের কলাপস লাং মার্জিন। কলাপস লাং মার্জিন মানে কি, লাংসটা কলাপস হয়ে, লাং এজ, লাংসটা ছোট হয়ে এই জায়গায় চলে আসছে। আর এই যে আমাদের চেস্টোয়ালটা আর এই যে লাং মার্জিনটা, এর মাঝখানে বাতাস ভরে গেছে, মানে প্লুরাল স্পেসে বাতাস ভরে গেছে। নিউমোথোরাক্স মিনস কি, মানে প্লুরাতে বাতাস, এটাই তো, তাই না? আচ্ছা, একটু এটা হচ্ছে আমাদের নিউমোথোরাক্স। আচ্ছা, যদি আমাদের টেনশন নিউমোথোরাক্স হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্রাকিয়াটা অপোজিট সাইডে শিফট হয়। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, এখানে দেখেন এটা ছোট একটা নিউমোথোরাক্স, এই কারণে ট্রাকিয়াটা সেন্ট্রালি আছে। কিন্তু যদি টেনশন নিউমোথোরাক্স বা বড় নিউমোথোরাক্স হইতো, তাহলে এই দিকের নিউমোথোরাক্স, ট্রাকিয়াটা তখন এই সাইডে শিফট হয়ে যেত। এই যে দেখেন ট্রাকিয়াটা, এই যে ট্রাকিয়াটা তখন এই দিকে শিফট হয়ে যেত। এখন সেন্ট্রাল আছে কেন? কারণ এটা একটা ছোট নিউমোথোরাক্স। আচ্ছা,
এরপরে হচ্ছে কার্ডিওমেগালি। এক্স রে খুবই জটিল জিনিস, যার যেখানে রিপিট দরকার আমাকে বলবেন। আচ্ছা, কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি মিন্স কি? আমার হার্ট বড় হয়ে গেছে। এখন কার্ডিওমেগালি বোঝার জন্য আমাদের কার্ডিও থোরাসিক রেশিও দেখতে হয়। এটা কার্ডিওমেগালি, হার্টটা বড় মানে তার হার্টের কোনো ডিজিজ, অ্যাটলিস্ট এটুক তো আমি বুঝবো। সেটা তার হার্ট ফেইলিউর হইতে পারে, তারপর হচ্ছে মাল্টিভালভুলার হার্ট ডিজিজ হইতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হইতে পারে। এখন এখানে আমি লিখছি যে কার্ডিও থোরাসিক রেশিও মোর দেন 0.5 অন পিএভিউ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই যে দেখেন আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেস বরাবর আমরা যদি মনে মনে একটা লাইন টানি, এইটার এইভাবে দুই সাইডে আমি একটা দাগ দিয়ে কার্ডিয়াক রেশিও কল্পনা করব। এটা আমার কার্ডিয়াক উইথ, মানে কার্ডিয়াক প্রস্থ, সাথে আমি এভাবে চেস্টের, পুরা চেস্টের মানে থোরাসিক উইথটা বের করব। এখন এই এই কার্ডিয়াক উইথটা যদি থোরাসিক উইথের চেয়ে অর্ধেকের বেশি হয়, এখানে দেখেন যতটুকু, এটার অর্ধেকের বেশি হয়, মানে মোর দেন 0.5 কি, অর্ধেকের বেশি, তাহলে আমি ওটাকে বলবো কার্ডিওমেগালি। মানে আমার কার্ডিয়াক উইথটা থোরাসিক উইথের চেয়ে, থোরাসিক উইথের অর্ধেকের চেয়ে বেশি হইতে হবে। তাহলে এখানে অর্ধেকের বেশি আছে, তাই এটা কার্ডিওমেগালি। থোরাসিক উইথের অর্ধেকের বেশি যদি কার্ডিয়াক উইথ হয় তাহলে এটা কার্ডিওমেগালি। এই যে এখানে দেখেন হার্টে কার্ডিয়াক উইথ কতটুকু আর থোরাসিক উইথ কতটুকু। থোরাসিক উইথের অবশ্যই, এই যে এটা আমি সমান সমান একটা আনছি, মোটামুটি যদি সমান সমান হিসাব করেন তাহলে হচ্ছে অর্ধেকের বেশি। এই যে এই পর্যন্ত আসছে, অর্ধেক কতটুকু, এতটুকু না, তাহলে এটা এই পর্যন্ত আসছে, অর্ধেকের বেশি, তার মানে এটা কার্ডিওমেগালি। তাহলে কার্ডিওমেগালি কিসে কিসে থাকে? কার্ডিওমেগালি থাকে যদি হচ্ছে হার্ট ফেইলিউর হয় পেশেন্টের, তাহলে থাকতে পারে। যদি হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তাহলে হইতে পারে। আর হচ্ছে যদি আরেকটা কি বললাম আমি, যদি হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন, পালমোনারি ইডিমা, হার্ট ফেইলুর, মাল্টিভালভুলার হার্ট ডিজিজ, এগুলোতে আমরা পেতে পারি কার্ডিওমেগালি। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে, নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা বলে একটা বিষয় আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। পালমোনারি ইডিমা কথাটা দিয়ে বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নাই। হার্ট ফেইলুরই পালমোনারি ইডিমা, কিন্তু হার্ট ফেইলুর বলতে শুধু কার্ডিওজেনিক বোঝায়, কিন্তু পালমোনারি ইডিমাটা কার্ডিওজেনিকও হইতে পারে, নন কার্ডিওজেনিকও হইতে পারে। এই কারণে পালমোনারি ইডিমা টার্মটা ইউজ করা হয়। পালমোনারি ইডিমা বোঝার জন্য ব্যাটুইং অপাসিটি পাইতে হবে। কার্ডিওমেগালিটা কার্ডিওজেনিক টাইপের হইতে পারে, নন কার্ডিওজেনিক টাইপেরও হতে পারে। কার্লি বি লাইনটা আপনাদের জন্য কঠিন, এটা অমিট করেন। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের একটা হার্ট ফেইলুরের এক্স রে। একটা হার্ট ফেইলুরের পেশেন্ট আমার কাছে এই এক্স রে নিয়ে আসবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ডিওমেগালি আছে, সাথে আমরা এরকম কিছু সাদা 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 দেখতে পাচ্ছি। এটা কি? এটাই হচ্ছে আমাদের ব্যাটুইং অ্যাপিয়ারেন্স। মানে ব্যাটুইং অ্যাপিয়ারেন্সে আমি এই সাদা সাদা দেখতে পাবো। ব্যাটুইংস মানে হচ্ছে বাদুড়ের পাখা। বাদুড়ের পাখার মতো একটু কল্পনা করলে দেখবেন যে এটা বাদুড়ের পাখার মতো ছড়ায় আছে এই সাদা লাইনটা। তাহলে রেডিও অপাসিটিটা যদি আমি এরকম বাদুড়ের পাখার মতো দেখি, এটা কেন হয়? কারণ আমরা জানি যে হার্ট ফেলিওরে কি হয়, হার্টের মধ্যে পানি ঢুকে গেছে, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে পানি ঢুকে গেছে, ইন্টারস্টিশিয়াল ইডিমা হয়েছে। ওই ইন্টারস্টিশিয়াল ইডিমার জন্য পানি মিন্স কি? এক্স রেতে পানি মিন্স কি? সাদা। তাইলে এই জায়গাগুলো অবশ্য সাদা হয়ে যাবে। এই কারণে ব্যাড উইংস অ্যাপিয়ারেন্স আমি সাদা সাদা এরকম দেখতে পাচ্ছি। সাথে হচ্ছে আমরা জানি যে বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন থাকে কার্ডিওমেগালিতে। এই যে দেখেন এই দিকের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, অবলিটারেটেড। এই দিকের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড বা ব্লান্ট হয়ে গেছে। তাহলে এই দুই দিকের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ব্লান্ট, সাথে হচ্ছে হার্টের শ্যাডোটা বড় কার্ডিওমেগালি, সাথে হচ্ছে এরকম ব্যাটুইং শেয়ার স্পেস যদি থাকে, শ্যাডো থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস হার্ট ফেইলিউর অথবা পালমোনারি ইডিমা। আচ্ছা, এটা আরেকটা সেম। আচ্ছা, এইখানে আমি এই এক্সরেটা আমি এনেছি কেন? এটা এনেছি আমি হচ্ছে দেখেন, এই যে হার্ট, এই হার্টটা তেমন একটা বড় হয় নাই।
যখন আপনি দেখবেন যে, এবং দুই দিকের কিন্তু ব্লান্ট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল নাই, তো আপনি যখন দেখবেন যে কার্ডিওমেগালি নাই, দুই দিকে ব্লান্ট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল নাই, শুধু এরকম আছে, তখন আপনি ভাববেন এটা নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে রেনাল ফেইলুরের পেশেন্টের দেখা যায়। রেনাল ফেইলুরের পেশেন্টের এরকম নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা আসে। এটা একটু কঠিন পড়াশোনা, বাট এরকমও পেশেন্ট আসতে পারে আমাদের কাছে। তো ইদানিং তো সিকেডির পেশেন্ট অনেক বেড়ে গেছে, তো এরকম এক্সরেও আমরা পাইতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে সবচেয়ে বেশি যেটা পাবো সেটা হচ্ছে সিওপিডি। সিওপিডির ক্ষেত্রে আমরা, দেখেন এখানে লিখছে ইনক্রিজ লাং লুসেন্সি। আমি একটু আগে আপনাদের পড়াইছি যে ট্রান্সলুসেন্সি মিন্স কালো কালো, আর এখানে যেহেতু ইনক্রিজ লাং লুসেন্সি মিন্স এখানে লাংসটাকে আমি বেশি কালো দেখতে পাবো। ফ্ল্যাটেন ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যাবে। ইনক্রিজ রেট্রোস্টার্নাল এয়ার স্পেস আছে, এটার মানে কি আমি বুঝাচ্ছি। এখানে দেখেন জায়গাটা একটু বেশি কালো হয়ে গেছে, সাথে, আচ্ছা এটা লেভেলের একটা আছে, হ্যাঁ এটা দেখেন। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াফ্রাম, দেখেন নর্মাল স্পেস হচ্ছে এটা, ডায়াফ্রামটা এখানে থাকার কথা, এখানে না থেকে ও নিচে চলে আসছে এবং ফ্ল্যাট হয়ে গেছে। কার্ভটা দেখেন, এই যে কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে এবং নিচে চলে আসছে। এবং আমাদের ইন্টারকোস্টাল স্পেস বড় হয়ে গেছে, মানে বেড়ে গেছে। বেড়ে গেছে এটা আমি কিভাবে বুঝলাম? এই যে লাং যে হাইপার ট্রান্সলুসেন্সি হয়েছে, মানে লাংসটা যে ফুলে গেছে, এরিয়াটা যে বড় হয়ে গেছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি রিবস গুণে বুঝবো। এই যে দেখেন রিবস হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4, 5, 6, 7। এখানে ডায়াফ্রামকে ক্রস করছে 7-এ এসে, 6 পর্যন্ত করলে আমরা নর্মাল ধরি। 6-এর বেশি যখন হবে তখনই আমি বলবো এটা হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল, মানে এটা সিওপিডি। এবং এটা মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমরা কোন জায়গায় কাট করছে সেটা খুঁজবো, এবং দেখব যে এই যে লাংসের নর্মাল যেই লাংস টিস্যুগুলা, সেগুলা নর্মালের চেয়ে বেশি কালো, একটু বেশি কালো। নিউমোথোরাক্সের মতো অত কালো না, আবার হচ্ছে নর্মাল এক্সরের মতো কালো সাদা মিক্সও না, দুইটার মাঝামাঝি আর কি। আর এই যে হাড়টা, হাড়টা হয়ে যায় টিউবুলার হাড়। নর্মাল এক্সরের হাড়টা আমরা দেখেছি, আর এখানে একটু দেখি টিউবিউলার শেপ, মানে টিউবিউলের মতো, মানে একটু চাপা চেপে যাবে। তাহলে আমি কখন সিওপিডি ভাববো? যখন এরকম লাংসটা বড় হয়ে যাবে লম্বায়, যেটাকে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল বলছি। রিব গুনে বের করব, সাথে আমি ডায়াফ্রামটা নিচে নেমে যাবে আমার, এই কারণেই তো এটা বড় দেখাচ্ছে। সাথে আমি হার্টটাকে দেখতে পাবো টিউবুলার হার্ট। এই কটা জিনিস যখন পাবো তখন এটা সিওপিডির এক্সরে। আচ্ছা, এটা একটা সিওপিডির এক্সরে। কিন্তু সিওপিডির মধ্যেও আমার হচ্ছে কিছু এমার্জেন্সি থাকে। যেমন সিওপিডির পেশেন্টের বুলা থাকে, ওই বুলা যদি রাপচার হয়ে যায় তখন আবার নিউমোথোরাক্স হয়। এই কারণে সিওপিডির পেশেন্ট তো নর্মালি আমার কাছে আসলে আমি নর্মাল ট্রিটমেন্ট দিয়ে দিব, কিন্তু কখন পেশেন্টকে একটু কাউন্সেলিং করবো যে আপনি খারাপ হয়ে যেতে পারেন, আপনি হসপিটালে অ্যাডমিট হন, যখন আমি সিওপিডির পেশেন্টের সাথে আমি বুলা দেখতে পাবো। বুলাটা কোন জায়গায় থাকবে? বুলাতে, এই যে এখানে একটা বুলা আছে, এই বুলাটাতে কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস একদমই থাকবে না। যেমন এটা দেখেন, এই যে এটা একটা বিগ বুলা, এটা একটা বিগ বুলা, এটা দেখেন আগের এক্সরেটা। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু একটু বেশি কালো লাগছে, এই জায়গাটা একটু বেশি কালো লাগছে। এটা কিন্তু একটা সিওপিডির এক্সরে। সিওপিডির এক্সরে কোনো জায়গা যদি বেশি কালো লাগে তখন ওটাকে কিন্তু বুলা আছে ভাবতে হবে, এই যে বিগ বুলা। এটা যে কোনো মুহূর্তে রাপচার হয়ে নিউমোথোরাক্স হতে পারে। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে আমাদের কাউন্সেলিং করতে হবে। আচ্ছা, এটাই দেখেন, এই যে দেখেন নিচের এই জায়গাটা দেখেন, আর উপরের এই জায়গাটা দেখেন, এই জায়গায় ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস নাই, তার মানে এই জায়গাতে কোনো একটা বুলা আছে। এই যে দেখেন, এই যে নর্মাল পালমোনারি ভেসেল, আর এটা হচ্ছে বুলা। তার তার মানে এটা সিওপিডি, সাথে বুলা আছে। আচ্ছা, এখন দেখেন, আমি আপনাদেরকে পড়াইছিলাম যে আমাদের অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি কখন হয়? যখন সিওপিডির পেশেন্টের কোনো ইনফেকশন হয়। ইনফেকশন মিন্স কি? কোনো নিউমোনিয়া হয়। তো যখন আমি একটা সিওপিডির এক্সরেতে একটা কনসোলিডেশন দেখতে পাবো,
তখন আমি ভাববো এই সিওপিডির পেশেন্টটার এইবারের শ্বাসকষ্টটা শুরু হয়েছে কারণ তার সিওপিডি সাথে এবার একটা নিউমোনিয়া হয়েছে, এই কারণে পেশেন্টটা খারাপ হয়ে গেছে। তখন আমি আমি যদি একটা সিওপিডির পেশেন্টের ইনফেক্টিভ এক্সারবেশন দেখি, হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আগে আপনার চিকিৎসা স্টেবল ছিল, তখন আপনি এক্সট্রাতে খুঁজবেন যে এবার কোনো নিউমোনিয়া আছে কিনা, মানে এইবার তার আবার নতুন করে কোনো কনসোলিডেশন হয়েছে কিনা সিওপিডির সাথে। তো এটা একটা এক্স রে যেটাতে সিওপিডি আছে সাথে একটা কনসোলিডেশন আছে, যে কারণে তার ইনফেক্টিভ এক্সারবেশন অফ সিওপিডি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের সিওপিডির চিকিৎসার আগে নিউমোনিয়ার চিকিৎসা দিতে হবে, সাথে সিওপিডির চিকিৎসা দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে একটা সিওপিডির এক্স রে, সেটার মধ্যে আবার নিউমোনিয়াও যোগ হয়েছে, এই যে কনসোলিডেশন, এই যে একই সাথে বুলা আর কনসোলিডেশন আছে, মানে একই সাথে সিওপিডি এবং কনসোলিডেশন আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফাইব্রোসিস। ফাইব্রোসিস হচ্ছে কার ক্ষেত্রে দেখতে পাই? টিবির পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। কোনো পেশেন্টের যদি টিবির হিস্ট্রি থাকে, সেই পেশেন্ট আমাদের কাছে ফাইব্রোসিস, পরবর্তীতে পোস্ট টিবি ফাইব্রোসিস অথবা পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টেসিস নিয়ে আসতে পারে। এটা আমরা আমাদের নর্মাল চেম্বার প্র্যাকটিসে অমন একটা পাই না, এক্স রে পড়ানোর জন্য কমন এক্স রের মধ্যে এখানে আসছে। পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টেসিস আমরা চেম্বার প্র্যাকটিসে করি না, কিন্তু আপনি পেতে পারেন। চেম্বার প্র্যাকটিসে পেলেও দেখা যায় অ্যাডমিশন দেওয়া হয় অথবা রেসপিরেটরি মেডিসিনের কাছে পাঠানো হয়। আমি এক্স রেটা শিখে রাখবো কারণ আমার তো পাঠাতে হবে। আচ্ছা, ফাইব্রোসিসের ক্ষেত্রে আমি রেটিকুলার অথবা হানিকম প্যাটার্ন পাবো, ভলিউম লস থাকবে, এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে দেখা যায়। এক্সরেটা এরকম, ফাইব্রোসিসের এক্সরেটা। এখন ফাইব্রোসিসের ক্ষেত্রে এই যে দেখেন, এগুলো হচ্ছে ফাইব্রাস ব্র্যান্ড, এই যে এগুলো হচ্ছে ফাইব্রাস ব্যান্ড, ফাইব্রাস ব্যান্ড, এই যে। এবং দেখেন লাংসটা কিন্তু ছোট হয়ে গেছে, এতক্ষণ যে এক্স রে গুলা দেখছেন ওইটা লাংস আর এটা লাংস কিন্তু এক সমান না, এটা কিন্তু ছোট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে ডায়াফ্রামটা উপরে উঠে গেছে, মানে ফাইব্রাস ব্যান্ডটা ডায়াফ্রামকে উপরে টেনে নিয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে লাংসের নর্মাল লাং টিস্যুটাও কমে আসছে, সাদা সাদা বেড়ে গেছে, মানে ফাইব্রাস ব্যান্ড। সাথে এই পেশেন্টের এরকম এক্সরে পেলে টিবির হিস্ট্রি নিতে হবে। এটাও একটা আমাদের ফাইব্রোসিস। সাথে এই যে মাঝে মাঝে একটু হানিকম আছে, এই যেটা এই গোল্লাটা মানে মৌচাকের মতো। হানিকম মিন্স কি? মৌচাকের মতো। এই যে এই জায়গাটায় দেখেন অনেকগুলা ছোট 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 এরকম মৌচাকের চাকার মতো হানিকম্বি, এইটা আমি পাই ফাইব্রোসিস ব্রঙ্কিয়েক্টেসিস এগুলাতে। এগুলো যদি থাকে সেটা আমি পোস্ট টিবি ফাইব্রোসিস, পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টেসিস এগুলা ভাববো, টিবির হিস্ট্রি নিব, নিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রেফার করব। আচ্ছা, এটা একটা ব্রঙ্কিয়েক্টেসিস। ব্রঙ্কিয়েক্টেসিসে এখানে দেখেন এই যে অনেকগুলা সিস্টিক ডাইলেটেশন, হানিকম্বিং এগুলো আছে, যে এরকম গোল্লা 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 গোল্লা, একই জায়গায় অনেকগুলা গোল্লা, এখানে একই জায়গায় অনেকগুলা গোল্লা, এরকম যদি দেখি তাহলে ব্রঙ্কিয়েক্টেসিস। এটা এত ইম্পর্টেন্ট না, এটা নাম মনে থাকলে না বুঝলে সমস্যা নেই। এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। নিউমোপেরিটোনিয়াম আমাদের সবার অবশ্যই চিনতে হবে। নিউমোপেরিটোনিয়াম মিন্স কি? পারফোরেশন। তার হচ্ছে পারফোরেশন মানে তো আমরা বুঝি, মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে, এটা সার্জারিতে আপনাদেরকে পড়াবে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে পারফোরেশন হয়ে গেছে, তাই না? পেশেন্ট প্রচন্ড পেটে ব্যথা নিয়ে আসবে, সাথে কনস্টিপেশন নিয়ে আসবে। পেশেন্ট বলবে যে বাওয়েল পাস হয় নাই, 3 4 দিন 5 দিন ধরে আপনি বাওয়েল সাউন্ড পাবেন না, অ্যাবসেন্ট পাবেন। পেশেন্টের পেটে হাত দিয়ে দেখবেন একদম লোহার মতো পেটটা শক্ত হয়ে আছে, মানে রিজিডিটি, অ্যাবডোমিনাল রিজিডিটি। তখন এক্স রে যদি আপনি করেন, তখন হঠাৎ করে আপনি দেখবেন ওর রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে বাতাস। ইউজুয়ালি কোথায় বাতাস থাকে? লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচে বাতাস থাকে। কিন্তু যদি রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে বাতাস থাকে, তার মানে তার পারফোরেশন হয়েছে, নিউমোপেরিটোনিয়াম হয়েছে। এই এক্সট্রাটা আমাদের চিনতে হবে। এই যে যদি আমরা রাইট ডোম অফ ডায়াফ্রামের নিচে এরকম বাতাস দেখতে পাই, এয়ার দেখতে পাই, কালো দেখতে পাই, আগেই বলেছি কালো মানে বাতাস দেখতে পাই, তখন আমি ভাববো নিউমোপেরিটোনিয়াম বা পারফোরেশন, সহজভাবে বললে। তখন পেশেন্টকে এমার্জেন্সি ভাবে আইভি ফ্লুইড দিয়ে, সাথে মোটামুটি 3 লিটারের মতো আইভি ফ্লুইড দিয়ে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে, সেফট্রাক্সন দিয়ে আপনি হচ্ছে রেফার করে দিবেন সাথে সাথে। আচ্ছা, এরপরে চলে আসেন কলাপস। কলাপসের ক্ষেত্রে আমাদের ট্রাকিয়া ডেভিয়েশন দেখতে হবে।
আমি একটু আগে বলেছি যে ফাইব্রোসিস আর কলাপস এই দুটা ক্ষেত্রে হচ্ছে সেম সাইডে ডেভিয়েশন হয়। ফাইব্রোসিসটা আমাদের অত একটা ইম্পর্টেন্ট না, তাই ওখানে ট্রাকিয়া ডেভিয়েশনটা আমি খেয়াল করে দেখাই নাই আপনাদেরকে। বাট কলাপসের দেখে আপনারা ট্রাকিয়া ডেভিয়েশনটা ভালো মতো বুঝে ফেলবেন। যদি সেম সাইডে ট্রাকিয়া ডেভিয়েশন হয় তাহলে সেম সাইডের কলাপস অথবা ফাইব্রোসিস। আর যদি ট্রাকিয়া ডেভিয়েশনটা অপোজিট সাইডের হয় তাহলে ওই জায়গার প্লুরাল ইফিউশন অথবা নিউমোথোরাক্স। আচ্ছা, এটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া, ট্রাকিয়াটা দেখেন রাইটে সরে আসছে। ইভেন আপনার মিডিয়াস্টিনামটাও রাইটে সরে আসছে। এই যে দেখেন হার্টের এই জায়গাটা সব রাইটে সরে আসছে। এই কারণেই তো এই লাংয়ের স্পেসটা কমে গেছে, এই লাংটা ঠিকঠাক আছে। তাহলে মিডিয়াস্টিনাম সাথে ট্রাকিয়াকে এই দিকে টান দিয়ে নিয়ে চলে আসছে। এখন তাহলে কি হবে? দুইটা জিনিস হইতে পারে। ট্রাকিয়া যেহেতু রাইটে সরে গেছে তাহলে রাইটের কলাপস অথবা ফাইব্রোসিস, অথবা লেফটের নিউমোথোরাক্স অথবা প্লুরাল ইফিউশন। এখন এইদিকে আমি দুইটা অ্যাঙ্গেলই দেখতে পাচ্ছি, কার্ডিওফ্রেনিক কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তার মানে এটা প্লুরাল ইফিউশন না। এখানে কোনো নিউমোথোরাক্সের মতো বেশি কালো জায়গা নাই, তার মানে এই সাইডে নিউমোথোরাক্স প্লুরাল ইফিউশন না। তাহলে এবার এইদিকে চলে আসেন। এই দিকে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, তার মানে এইখানে হচ্ছে কোনো কলাপস থাকতে পারে অথবা ফাইব্রোসিস থাকতে পারে। তাহলে এইখানে মোস্ট সম্ভবত এই যে দেখেন এখানে একটা লাং মার্জিন, কলাপস লাং মার্জিনের মতো আছে, তাই এটা কলাপস হবে। আর ফাইব্রোসিসের এক্সরে তো আমরা দেখিয়েছি, ফাইব্রাস ব্যান্ডের মতো অনেকগুলা এরকম ব্যান্ড থাকে। এই যে এখানে দেখেন, এই যে ট্রাকিয়াটা সরে আসছে রাইটে, এই দিকের ভলিউমটা হচ্ছে, এই যে লাংসটা দেখেন, এই যে এতটুকু পুরাটা লাংস হওয়ার কথা, কিন্তু এখন লাংসটা ভলিউম লস হয়ে এতটুকু আছে। তাহলে এখানে যেহেতু ভলিউম লস হয়েছে তার মানে এটা আমরা ধরে নিচ্ছি এই যে এই জায়গাটা যেটাকে আপনার লাল দিয়ে একটা রিং করা হয়েছে, এই জায়গাটা হচ্ছে কলাপস। এইখানে একটা কলাপস আছে। কলাপস মিনস কি? এখানে কোনো ম্যালিগনেন্সি, আন্ডারলাইন ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি আছে। আচ্ছা, এইখানে দেখেন এই যে আমার ট্রাকিয়া, এই যে আমার ট্রাকিয়া, ট্রাকিয়াটা কোন দিকে চলে আসছে? লেফটে চলে আসছে, লেফটে টাকিয়া চলে আসছে। তাহলে এই যে লেফটে টাকিয়া চলে আসছে এবং এইখানে কিছু একটা আছে, এখানে আমি দুইটা এরকম দাগ দেখতে পাচ্ছি, এটা একটা দাগ, এটা একটা দাগ। এটাকে বলে হচ্ছে সেল সাইন। ঠিক আছে, এটা হচ্ছে সেল সাইন। এটা লেফট লোয়ার লোব কলাপসের ক্ষেত্রে দেখা যায়। এই যে দেখেন, তাহলে এখন যদি আমি অ্যারো দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া রাইটে চলে আসছে, এটা আমার লেফট লোয়ার লোব কলাপস, এই জায়গাটা আর এই জায়গাটা এরকম দুইটা যদি বর্ডার হয়ে যায় তখন এটাকে বলে সেল সাইন, এটা লেফট লোয়ার লোব কলাপসে দেখা যায়। তাহলে অ্যাটলিস্ট আমি তো এইটা দেখে তো অ্যাটলিস্ট একটু বুঝতে পারতেছি যে ট্রাকিয়াটা সরে আসছে, এখানে একটা এক্সট্রা শ্যাডো আছে, তার মানে এখানে কোনো একটা কলাপস হয়েছে, কারণ ট্রাকিয়াটা এই সাইডে সরে আসছে। ঠিক আছে। আর এই দিকে কিছু নাই কেন? কারণ আমি বারবার বলেছি এই যে দেখেন কস্টোফ্রেনিক আর কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, হেইজি কিছুটা কিন্তু কিন্তু দেখা যাচ্ছে। তাই এই সাইডের কিছু না, মানে প্লুরাল ইফিউশন বা নিউমোথোরাক্স না। আচ্ছা, এখন এইখানে দেখেন আপনারা এখানে কি দেখতে পান? এই যে ট্রাকিয়াটা, আচ্ছা, হুম, এখানে কিন্তু ট্রাকিয়াটা হচ্ছে রাইটে সরে আসছে। এই যে রাইট আপার লোব কলাপস, এই যে আমার ট্রাকিয়া রাইটে চলে আসছে, এই জায়গায় আমি কলাপস লাং মার্জিন আপার বর্ডারটা দেখতে পাচ্ছি, লাং এর ভলিউম লস হয়েছে, এখানে একটা মার্জিন দেখতে পাচ্ছি, ট্রাকিয়াও এইদিকে সরে আসছে, তাই এটা রাইট আপার লোব কলাপস। আবার দেখেন এই যে নর্মালি, এই যে রাইট আপার লোব কলাপস। তাহলে আমি কলাপসের ক্ষেত্রে কি পাবো? ট্রাকিয়াটা সেম সাইডে সরে আসবে, লাংসের ভলিউমটা কমে যাবে এবং এরকম একটা আমরা মার্জিন পাবো। আচ্ছা, এখানে যদি আমি দেখি, আমি এতক্ষণ হচ্ছে অনেক কথাবার্তা বললাম যে এই যে রাইট আপার লোব কলাপস, কলাপসের ক্ষেত্রে কি বলছে? সেম সাইডে সরে যাবে। এখানে
এই যে এখানে দেখেন লেফটে সরে আসছে, লেফট লোয়ার লোব কলাপস, মানে কলাপসের ক্ষেত্রে ট্রাকিয়া অলওয়েজ সেম সাইডে সরে যাচ্ছে, সেম সাইডে সরে যাচ্ছে, যেই দিকে কলাপস সেই দিকে সরে গেছে বারবার। কিন্তু যখন এইটা আমি দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে এই জায়গায় কি আছে? একে তো কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখানে একটা প্লুরাল ইফিউশন। কিন্তু আবার এই যে আমার ট্রাকিয়া, ট্রাকিয়া সরে গেছে ডান দিকেই। প্লুরাল ইফিউশন হলে ট্রাকিয়া কোন দিকে সরে যাওয়ার কথা? অপোজিট দিকে। কিন্তু ট্রাকিয়াটা সেম সাইডেই সরে গেছে। এরকম পেশেন্টও আমরা চেম্বারে পাই। আপনারা একটু বড় প্র্যাকটিশনার আস্তে আস্তে ইনশাল্লাহ যখন হবেন প্র্যাকটিস করতে করতে, তখন দেখবেন যে একই সাথে এরকম একই দিকে প্লুরাল ইফিউশন এবং একই দিকে ট্রাকিয়া সরে গেছে। তখন আমাদের ভাবতে হবে এখানে ওর কোনো আন্ডারলাইং ম্যালিগনেন্সি আছে। কলাপস মিনসই কিন্তু ম্যালিগনেন্সি। এই যে দেখেন, ট্রাকিয়াটা এইদিকে সরে আসছে, এইখানেই আবার প্লুরাল ইফিউশন আছে। তার মানে এই প্লুরাল ইফিউশনটা আপনি যখন ড্রেন করবেন, মানে আপনি যখন পানিটা মানে ইন্টারকোস্টাল টিউব দিয়ে হোক অথবা টেনে আপনি বের করবেন, তখন এখানে আন্ডারলাইং মানে কলাপস জায়গাটা বের হয়ে আসবে। একই সাথে কলাপস আর ইফিউশন থাকার কারণে আপনার ট্রাকিয়াটা ওই দিকে সরে যাইতে পারে নাই। প্লুরাল ইফিউশন কি করতেছে? ট্রাকিয়াকে ওই দিকে ঠেলতে যাচ্ছে, কলাপস আবার ট্রাকিয়াকে এই সাইডে ধরে রাখতে যাচ্ছে। এই কারণে এই যে আমি যখন ইফিউশনটা ড্রেন করতাম, তখন আমি এই যে আমার কোলাপসের এই মার্জিনটা দেখতে পাইতাম, যেটা হলুদ কালার দিয়ে করা। তো আমি এখানে এটা বোঝাতে চাচ্ছি, ট্রাকিয়া যদি একই সাইডে থাকে এবং প্লুরাল ইফিউশন ওই সাইডেই আমি দেখতে পাই, তখন আমি ভাববো এটা নিচে আন্ডারলাইন কোনো ম্যালিগনেন্সি আছে। সেই ক্ষেত্রে পেশেন্টকে ওভাবে ডিল করতে হবে, রেফার করতে হবে। তাহলে কলাপস উইথ প্লুরাল ইফিউশন যদি একসাথে থাকে, ট্রাকিয়া প্লুরাল ইফিউশনের দিকেই চলে আসে, প্লুরাল ইফিউশনের দিকে যদি ট্রাকিয়া আসে, আমাদের মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে আন্ডারলাইন কোনো কলাপস আছে। এবং আমরা জানি ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সির একটা কমপ্লিকেশন বা একটা প্যাটার্ন হচ্ছে ও প্লুরাল ইফিউশন নিয়ে আসে। ইউনিল্যাটারাল প্লুরাল ইফিউশনের মোস্ট কমন কজ হচ্ছে একটা ব্রঙ্কিয়াল ম্যালিগনেন্সি। আচ্ছা, এটাও একটা কলাপস। এটার ক্ষেত্রে হচ্ছে এটা একটা এটাকে একটা সাইন বলে, ভেইল সাইন। এই সাইনটা আচ্ছা আমাদের না জানলেও হবে, এটাও একটা কলাপস আর কি। এখানে একটা মাসলেশন আছে, এই কারণে এখানে একটা কলাপস দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ট্রাকিয়া, ট্রাকিয়াটা হচ্ছে একটু লেফটে সরে আসছে। আচ্ছা, কলাপস মোটামুটি এতটুকুই। আমরা ট্রাকিয়ার দিকে খেয়াল করব যে এটা কি হচ্ছে, পুল পুশ এরকম কিছু আছে কিনা, কোন লোবে কলাপস, আপার লোব লোয়ার লোব, এটা যদি না বুঝতে পারি ট্রাকিয়া দেখে কলাপস আছে এটা বুঝতে পারলেই হবে। এখানে সব এরিয়ার একটা একটা করে কলাপস দেখানো হয়েছে। একই সাথে প্লুরাল ইফিউশন আর কলাপস থাকতে পারে। আচ্ছা, এবার আমি চলে আসি ক্যাভিটেশন। ক্যাভিটেশন কিসে কিসে পাওয়া যায়? আমরা কিন্তু এটা আগে থিওরিতে পড়েছি যে ক্যাভিটেশন আমি মনে রাখতাম হচ্ছে ওয়েস্ট দিয়ে। আহ, কিন্তু আপনাদের এতগুলো লাগবে না, আপনি একটা মনে রাখেন সহজ বাংলায়, ক্যাভিটেশন আমি পাই হচ্ছে টিবিতে। বাংলাদেশে টিবিতে ক্যাভিটেশন থাকে। আর ক্যাভিটেশন যদি এয়ার ফ্লুইড লেভেল সহ থাকে, গত ক্লাসে দেখানো হয়েছে, তাহলে সেটা হচ্ছে লাং অ্যাবসেস। আচ্ছা, ক্যাভিটেশন মানে কি? একটা ক্যাভিটি মানে একটা গোল্লা জিনিস। এই যে দেখেন, এই যে এই যে পুরা গোল একটা মার্জিন সহ একটা জিনিস, এটা হচ্ছে একটা ক্যাভিটি। এই ক্যাভিটির মধ্যে এটা হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল। আমি কি বলেছি? ফ্লুইড মিন্স সাদা, এয়ার মিন্স কালো। তাহলে এটা এয়ার আর এটা হচ্ছে ফ্লুইড। এর মাঝে একটা এই যে এয়ার ফ্লুইড লেভেল আছে। আর এই পুরা জায়গাটা একটা ক্যাভিটি। তাইলে ক্যাভিটেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল যদি থাকে, তাহলে ওটা লাং অ্যাবসেস। এছাড়াও আমরা অনেক সময় ক্যাভিটেটিং লেশন পাই, এই যে এইভাবে। এই যে দেখেন একটা ক্যাভিটি, ভিতরে লাং টিস্যু আর চারিদিক দিয়ে সাদা বর্ডার হয়ে একটা ক্যাভিটি তৈরি করেছে, এটা হচ্ছে টিবি, টিউবারকুলোসিস। এবং এরকম ক্যাভিটেটিং লেশন যদি আপনি দেখতে পান, আপনি চোখ বন্ধ করে ভাবতে পারেন যে এটা একটা অ্যাক্টিভ টিবি। মানে এই পেশেন্টটা অ্যাক্টিভ টিবি মিন্স কি? পেশেন্টটা টিবি ছড়াচ্ছে। এখানেও একটা ছোট ক্যাভিটেটিং লেশন আছে। এটা ভালো মতো বুঝতে হবে যে এটা একটা ক্যাভিটেটিং লেশন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে টিবি। আপনি অন্য সব হিস্ট্রি দিয়ে মিলাবেন। অন্য হিস্ট্রি বলতে হচ্ছে আপনি দেখবেন যে তার হিমোপটাইসিস আছে কিনা, ওয়েট লস আছে কিনা, দীর্ঘদিনে 3 মাস বা 2 মাসের বেশি কফ কিনা, হিমোপটাইসিস কিনা,
এগুলো মিলিয়ে আপনি টিবিটা ডায়াগনোজ করবেন, এবং এই এই ক্যাভিটির উপরে আমি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, এই ক্যাভিটির উপরে। আচ্ছা, এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনে হচ্ছে আমরা আগেই পড়ছি যে আচ্ছা কস্টোফ্রেনিক সাথে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলও ব্লান্টিং থাকবে, একটা মেনিসকাস সাইন থাকবে। লার্জ ইফিউশন হলে মিডিয়াস্টেনাল শিফট হবে। মিডিয়াস্টেনাল শিফট মিন্স কি? ট্রাকিয়া পুশ হবে। আচ্ছা, এই যে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এইটা একদম সাদা হোমোজেনাস একটা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এইদিকে আমাদের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলও দেখা যাচ্ছে না, এইদিকে আমার কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলও দেখা যাচ্ছে না, এবং এটা হচ্ছে আমার মিনিসকাস সাইন। এরকম একটা কনকেভ লাইন থাকে যেটাকে মিনিসকাস সাইন বলে, এরকম আমি দেখতে পাবো। ঠিক আছে, তা এইরকম যদি আমি দেখতে পাই, এবং ট্রাকিয়াটা দেখেন, এতক্ষণ আমরা সেম সাইড কলাপসের সেম সাইড ট্রাকিয়া দেখতে পেয়েছি, এবার আমি ট্রাকিয়াটা দেখতে পাচ্ছি। এই যে ট্রাকিয়া চলে গেছে, এই যে প্লুরাল ইফিউশন তার অপোজিট সাইডে, মানে প্লুরাল ইফিউশন মিন্স কি? পানি, প্লুরাতে পানি, পানি ওকে ধাক্কা দিয়ে অপোজিট সাইডে সরায় ফেলছে। আচ্ছা, তাহলে এবার দেখেন এই যে ট্রাকিয়াটা পুশ হয়ে গেছে, এই যে অলসো মিডিয়াস্টিনাম শিফট হয়ে গেছে। মিডিয়াস্টিনাম শিফট মিন্স কি? হার্ট শিফট হয়ে গিয়েছে। সাথে এই যে আমাদের এটা মেনিসকাস সাইন, আর এই যে এই পুরো জায়গাটা হচ্ছে প্লুরাল ইফিউশন। আচ্ছা, তাহলে আরেকবার দেখেন। আচ্ছা, এরপরে চলে আসি রিভিশনে। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু সামারি করি। আমরা এখান থেকে আমাদের আসলে কি লাগবে? আমাদের এখান থেকে লাগবে মেইনলি হচ্ছে সিওপিডি, এই এক্সরেটা, সিওপিডির এক্সরে এবং নিউমোনিয়ার এক্সরে। সিওপিডির এক্সরে আমাদের মাথায় ঢুকাতে হবে, চেম্বার প্র্যাকটিসে সিওপিডি আমাদের পারতে হবে। আর অ্যাজমা আমি কেন এক্সরেতে রাখি নাই, কারণ গতদিন বলে দিয়েছি অ্যাজমার এক্সরে নর্মাল, নর্মাল এক্সরে হচ্ছে অ্যাজমার এক্সরে। আচ্ছা, সিওপিডির এক্সরের ক্ষেত্রে আমি কি খুঁজবো? আমি খুঁজবো হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড আছে কিনা, মানে এভাবে রিপ গুনে গুনে দেখবো। এটা হচ্ছে 6-এর বেশিতে ডায়াফ্রাম কাট করবে, এই যে দেখেন 6 চলে গেছে, 7-এ এসে 7 নাম্বার রিপটা ডায়াফ্রামকে কাট করছে। তার মানে এখানে লাংসটা বড় হয়ে গেছে, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড হয়েছে, ডায়াফ্রামটা ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, হার্টটা টিউবুলার হার্ট হয়ে গেছে। তো এটা যখন থাকবে তখন আমাদের মনে করতে হবে এটা একটা সিওপিডি। তাহলে চেম্বার প্র্যাকটিসে সিওপিডির এক্সরে, এই যে সিওপিডির এক্সরে আমার চিনতে হবে। এই এক্সরেটাই আমার কাছে বুলা নিয়ে আসতে পারে। বুলা মিন্স হচ্ছে সেখানে কোনো ব্রঙ্কো ভাস্কুলার মার্কিংস থাকবে না, এই যে বিগ বুলা, এটা একটা এমার্জেন্সি। এই যে বুলা, এই যে নর্মাল পালমোনারি ভেসেল, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে আমার নিউমোথোরাক্স বুলার রাপচার হয়ে হতে পারে, এই কারণে। আবার বুলার ক্ষেত্রে অনেক সময় সার্জারি করা যায়, বুলেক্টমি করা যায়, সেক্ষেত্রে আমি একটু রেফার করবো পেশেন্ট সিওপিডি ট্রিটমেন্ট দিয়ে। আর সিওপিডির পেশেন্ট আমার সাথে কনসোলিডেশন নিয়ে আসতে পারে। কনসোলিডেশন মানে কি? একটা অপাসিটি, নন হোমোজেনাস বা হোমোজেনাস অপাসিটি, যেটা থাকলে আমি ভাববো সিওপিডির পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া ট্রিটমেন্ট দিব, সাথে সিওপিডির ট্রিটমেন্ট দিব। ওই পেশেন্টটা খারাপ হয়ে আসে, ইনফেক্টিভ এক্সারবেশন অফ সিওপিডি নিয়ে আসে। আচ্ছা, এই সিওপিডির এক্সরেটা আমাদের আজকের লেকচার থেকে চিনতেই হবে। সাথে আমার অবশ্যই চিনতে হবে হার্ট ফেইলুর। হার্ট ফেইলুরের ট্রিটমেন্ট কিন্তু আমরা আমাদের সিভিএস ক্লাসে শিখবো, এক্সরেটা এখানে শিখতে হবে। কার্ডিও মেগালি কি এটা দেখতে হবে। দেখেন যে কার্ডিয়াক উইথটা থোরাসিক উইথের অর্ধেকের বেশি হতে হবে, হার্টটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে যাবে, সাথে এরকম ব্যাটউইং অ্যাপিয়ারেন্সে সাদা থাকবে, মানে ব্রঙ্কিয়াল মার্কিংস, ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস গুলো প্রমিনেন্ট হবে, হার্ট বড় হয়ে যাবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা এই যে ব্যাটউইং সেয়ার স্পেস শ্যাডো থাকবে, দুই দিকে প্লুরাল ইফিউশন, বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনের জন্য কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল ব্লান্ট হয়ে যাবে, হার্টের সাইজটা বড় থাকবে। এটাই হচ্ছে আমার কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট পেশেন্টকে দিতে হবে। এটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। সাথে আমার নিউমোথোরাক্স চিনতে হবে রেফার করার জন্য। নিউমোথোরাক্সের পেশেন্ট কিভাবে আসে? আমরা জানি যে নিউমোথোরাক্সের পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসে, ব্রেথলেসনেস নিয়ে আসে,
এবং হচ্ছে জিনিসটা ইউজুয়ালি দেখা যায় তার আন্ডারলাইন কোনো সিওপিডি, অ্যাজমা, টিবি এগুলো ছিল। এখন হঠাৎ করে ব্রেথলেসনেস বেড়ে গেছে, চেস্ট পেইন, সে একদম শ্বাসই নিতে পারছে না, অ্যাকিউট কন্ডিশন। সেই ক্ষেত্রে আপনি এক্সরেতে যদি এরকম ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস না দেখতে পান, তখন আপনি এই যে নিউমোথোরাক্স ভাববেন। কলাপস লাং মার্জিন যদি থাকে নিউমোথোরাক্স ভাববেন। এই যে উপরে এটা একটা ছোট ছোট নিউমোথোরাক্স, এই যে কোথায় ছিল, এই জায়গাটা। আচ্ছা, আর এটা তো মাস লেশন, হোমোজেনাস মাস লেশন, এটাও একটা মাস লেশন। বর্ডারটা দেখবো, বর্ডার রেগুলার। আপু, মাস লেশনের পর থেকে শোনা যাচ্ছিল না। আপু, এখন কি শোনা শুনতে যাচ্ছে পাচ্ছো? না। আপু, কথা ল্যাগ হচ্ছিল। ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে মার্জিনটা খেয়াল করতে হবে, সাদা থাকবে। আর হচ্ছে বর্ডারটা খেয়াল করতে হবে, বর্ডারটা ডিস্টিংক্ট বর্ডার থাকবে। ট্রান্সলেশন আর এটা হচ্ছে কনসোলিডেশন। কনসোলিডেশনের ক্ষেত্রে মার্জিন ওভাবে ডিস্টিংক্ট মার্জিন থাকবে না, সাদা থাকবে। এই যে কনসোলিডেশন। তাহলে আজকের ক্লাসের সামারি হচ্ছে দুইটা কথা। একজন বলেছিলেন যে একজন একদম বেসিক জানতে চান। একদম বেসিক যদি জানতে চান, সেটা হচ্ছে লাংসের মধ্যে আমি সাদা কি কি দেখব, মানে আমার রেডিও অপে কি হবে, সাদা কি কি হবে। সাদা থাকবে কনসোলিডেশন, প্লুরাল ইফিউশন অ্যান্ড ম্যাসলেশন। তাহলে এবার সাদা দেখব কি কি, খেয়াল করেন। সাদা থাকবে কনসোলিডেশন, এই যে কনসোলিডেশন, কনসোলিডেশন, ম্যাসলেশন সাদা, ম্যাসলেশন, আর হচ্ছে প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন চলে আসি আমরা। এই যে প্লুরাল ইফিউশন। তাহলে একটা এক্সট্রার মধ্যে সাদা থাকবে তিনটা জিনিস, কলা, কনসোলিডেশন, প্লুরাল ইফিউশন আর মাসলেশন। আর কালো থাকবে দুইটা জিনিস। মানে সোজা ভাবে চিন্তা করলে আর কি, কালো থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে নিউমোথোরাক্স, একটা হচ্ছে বুলা মানে সিওপিডি। আর হচ্ছে ক্যাভিটেটিং লাং লেশনটা, আচ্ছা আগে কালো দুইটা দেখাই আমি। কালো থাকবে তাহলে কি কি, নিউমোথোরাক্স আর হচ্ছে বুলা। তাহলে এখানে দেখেন, এই যে বুলা কালো, এই যে বুলা কালো, বিগ বুলা কালো, বুলা কালো, আর হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স আমরা দেখি এখন, এই যে নিউমোথোরাক্স দেখেন কালো। তাহলে একদম কালো হচ্ছে দুইটা জিনিস, নিউমোথোরাক্স আর বুলা। আর সাদা কালো মিক্স হচ্ছে ক্যাভিটেটিং লেশন গুলা। ভিতরে কালো, বাইরে সাদা দিয়ে মার্জিন থাকে, ক্যাভিটেটিং লেশন। এই যে দেখেন, এই যে ক্যাভিটেটিং লেশন, ভিতরে কালো আর বাইরে সাদা দিয়ে মার্জিন থাকে, এটা হচ্ছে ক্যাভিটেটিং লেশন। তাহলে আবার আমি রিপিট করি, এক্স রের ক্ষেত্রে সাদা হচ্ছে কনসোলিডেশন, প্লুরালিফিকেশন, ম্যাসলেশন, কালো হচ্ছে নিউমোথোরাক্স, বুলা, সাদা কালো মিক্স হচ্ছে ক্যাভিটেটিং লেশন, ভিতরে কালো থাকবে, বাইরে সাদা দিয়ে বর্ডার থাকবে। আচ্ছা, এই এতটুকুই আমাদের আজকের ক্লাস। ক্লাসটা আমার কাছে আমার মনে হচ্ছে কঠিন হয়ে গেছে। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে পরের ক্লাসে আপনারা কোশ্চেন করে রাখতে পারেন। অথবা যদি আরো সিম্পলিফাইড, আসলে এক্সট্রা না এর চেয়ে বেশি সিম্পলিফাই করা যায় না। আপনার একটা নর্মাল জ্ঞান রাখা লাগবে যে সিওপিডি কোনগুলা। একদম আমি সোজা করে দিই, আপনি আজকের ক্লাস থেকে সিওপিডির এক্সরেটা মুখস্থ করে ফেলবেন। কনসোলিডেশনের এক্সরে মানে নিউমোনিয়ার এক্সরে মুখস্থ করবেন। অ্যাজমার ক্ষেত্রে এক্সরে নর্মাল থাকে। আপনার টিবির এক্সরে চিনতে হবে, এই যে এই এক্সরেটা মুখস্থ করবেন, ক্যাভিটেটিং লেশন আছে কিনা। টিবিটা আপনার চিনতে হবে। প্লুরাল ইফিউশন আপনার চিনতে হবে, প্লুরাল ইফিউশন আপনি মুখস্থ করে ফেলবেন। নিউমোথোরাক্স খুবই এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি, এটা চিনতে হবে। এটা চেনা একটু কঠিন, পেশেন্ট দেখে এক্সরে দেখে মিলাতে হবে।
মাসলেশন দেখে দেখে চিনে পেশেন্টকে রেফার করতে হবে। এত অস্থির হওয়ার এক্সরে নিয়ে কিছু নাই। আমরা শুধু এক্সরে দেখে তো আর ডায়াগনোস করি না, আমরা পেশেন্টের সিমটম দেখি, পেশেন্টকে এক্সামিনেশন করে বেড সাউন্ড দেখি, তারপরে এক্সরে দেখে মিলায় আমার একটা ডায়াগনোসিস আমি বের করি। আর আপনারা তো আবার পরীক্ষা দিতে যাচ্ছেন না, এটা তো পরীক্ষা পারপাসের এক্সরে না। সো একদম শুধু এক্সরে দেখে ডায়াগনোস করতে হবে না। তারপরেও আপনারা এই এক্সরে দিয়ে ইজিলি এমআরসিপি পার্ট 1-এর এক্সরে পার্টটা এইটা দিয়ে পড়া হয়ে যাবে, আমি যেভাবে লোভ সহ নিয়ে আনছি। আর যারা মেডিসিনে ক্যারিয়ার করছেন না তারা এগুলো জাস্ট স্কিপ করে আপনি জাস্ট যে কয়টা কথা বলেছি, কনসোলিডেশন, প্লুরাল ইফিউশন, ম্যাসলেশন, নিউমোথোরাক্স, বুলা, সিওপিডি, এগুলো যদি চিনতে পারেন তাহলেই চেম্বার প্র্যাকটিসে হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকের ক্লাস শেষ